আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্যানেল ডাটা রিগ্রেশন মডেল নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ প্যানেল ডাটা। প্যানেল ডাটা ইজ দ্য ডাটা ওয়ার বোথ টাইম সিরিজ অ্যান্ড ক্রস সেকশনাল ডাইমেনশনস আর প্রেজেন্ট। তার মানে যে ডাটা সেটের মধ্যে আমরা বিভিন্ন ভেরিয়েবলের ওভার টাইম ডাটাগুলো পাই, সেই ডাটা সেটকে আমরা প্যানেল ডাটা সেট বলি বা প্যানেল ডাটা বলি। দ্যাট ইজ a data where the variables takes cross-sectional observations as well as time series observations is called panel data. So panel data কেন আমরা ব্যবহার করি বা what is the importance of panel data? ফার্স্ট অফ অল প্যানেল ডাটার মাধ্যমে আমরা অনেক ভেরিয়েবলগুলোকে একসাথে বিভিন্ন ক্রস সেকশন ইউনিট এবং ওভার টাইম ডাটা নিতে পারি। তার মানে হেটেরোজেনিটি অফ ডাটা ক্যান বি ইজিলি রিপ্রেজেন্টেড বাই প্যানেল ডাটা। একাধিক মডেল রান করার এখানে প্রয়োজন নেই। আলাদা আলাদাভাবে ক্রস সেকশন মডেল এবং আলাদা আলাদাভাবে টাইম সিরিজ মডেল রান না করে একটা শর্ট মডেল যেখানে আমরা টাইম সিরিজ এবং ক্রস সেকশন ডাটাগুলোকে একসাথে নিয়ে এসে আমরা সিম্পলি শর্টলি এবং মোর স্পেসিফিক্যালি আমাদের মডেলগুলোকে রান করতে পারি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, যেহেতু টাইম সিরিজ এবং ক্রস সেকশন অবজারভেশনসকে আমরা এক জায়গায় নিয়ে আসি, সুতরাং প্যানেল ডাটা অনেক ইনফরমেটিভ হয় এবং ভেরিয়েবিলিটি অনেক বেশি থাকে, কোলিনিয়ারিটি কমে যায়, একই সাথে ডিগ্রিস অফ ফ্রিডম বাড়ার সাথে সাথে মডেল মোর এফিশিয়েন্ট হয়ে যায়। থার্ড অফ অল, প্যানেল ডাটার মাধ্যমে ডাইনামিক চেঞ্জগুলো খুব সুন্দরভাবে মেজার করা যায়। অর্থাৎ কোনো একটা ইন্ডিকেটর চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা ভেরিয়েবলের কী ধরনের চেঞ্জ হয় বা ইকুইলিব্রিয়াম লেভেলে কী ধরনের চেঞ্জ হয়, এগুলোকে প্যানেল ডাটার মাধ্যমে খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। ফোর্থ রিজন ইজ দ্যাট প্যানেল ডাটার মাধ্যমে আমরা টাইম সিরিজ এবং ক্রস সেকশনের চেয়ে বেটার ওয়েতে আমরা কোজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ ব্যাখ্যা করতে পারি। Complicated economics model such as economies of scale, technological change, এগুলোকে সুন্দরভাবে প্যানেল ডাটার মাধ্যমে ব্যাখ্যা করা যায় এবং মোর অ্যাকুরেট রেজাল্ট প্রোভাইড করে প্যানেল ডাটা দেন টাইম সিরিজ এবং ক্রস সেকশন। ফাইনালি আমরা প্যানেল ডাটার মাধ্যমে আমাদের বায়াস দূর করা সম্ভব হয়, যেহেতু এখানে অনেক ইউনিটসের ডাটা ওভার টাইম আমরা নিয়ে আসি, হাজার হাজার অবজারভেশন একসাথে চলে আসে, ফলে লার্জ অবজারভেশনের ক্ষেত্রে বায়াসনেস কমতে থাকে। আমরা একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পলের মাধ্যমে প্যানেল ডাটা বোঝার চেষ্টা করব। এখানে তিনটা ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা গ্রস ইনভেস্টমেন্টকে ধরছি এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দুটো ভেরিয়েবল, একটা হলো ভ্যালু অফ দ্য ফার্ম, রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড রিয়েল ক্যাপিটাল স্টক। আর আমরা চারটা ক্রস সেকশনাল ইউনিট নিচ্ছি, জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মোটরস, ইউএস স্টিল এবং ওয়েস্টিং হাউস এই চারটা ক্রস সেকশনাল ইউনিটের আমরা তিনটা ভেরিয়েবলের ডাটা কালেক্ট করব এবং আমাদের টাইম পিরিয়ড হলো 1935 থেকে 1954 or 20 years। তার মানে হলো 3 ভেরিয়েবলস উইথ 4 ক্রস সেকশনাল ইউনিটস উইথ 20 years পিরিয়ড। সো আমরা এটাকে নিঃসন্দেহে একটা প্যানেল ডাটা বলতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর ইচ অফ দ্য 3 ভেরিয়েবলস we have 4 cross-sectional unit, General Electronic, General Motor, US Steel and Westinghouse, এবং প্রত্যেকটা ক্রস সেকশনাল ইউনিটের জন্য আমরা প্রতিটা ভেরিয়েবলের 20 বছরের করে ডাটা নিচ্ছি। তার মানে ফর 3 ভেরিয়েবলস উই হ্যাভ 4 ক্রস সেকশনাল ইউনিটস, জেনারেল ইলেকট্রনিক, জেনারেল মোটর, ইউএস স্টিল অ্যান্ড ওয়েস্টিংহাউস, এবং ফর ইচ অফ দ্য ক্রস সেকশন ইউনিটস উই হ্যাভ 20 years অফ ডেটা। সো আমরা এখানে বলতে পারি যে তিনটা ভেরিয়েবলের আমরা চারটা ক্রস সেকশন ইউনিট ডাটা নিচ্ছি ফর 20 years। সো এটা একটা প্যানেল ডাটা সেটের এক্সাম্পল। সো এখানে আমরা যদি আমাদের এক্সাম্পলের ডেটা সেটের উপরে একটা প্যানেল ডাটা রিগ্রেশন লিখি, তাহলে আমাদের রিগ্রেশন উইল বি 16.2.1। এখানে দেখেন আই এবং টি দুইটা সাবস্ক্রিপ্ট দেওয়া আছে। আই দিয়ে আমরা বুঝাচ্ছি ক্রস সেকশনাল ইউনিট 1 থেকে 4, আর টি হলো আমাদের টাইম সিরিজ ইউনিট 1 থেকে 20। তার মানে আমাদের ফর আই এবং টি এই দুইটা সাবস্ক্রিপ্ট দেখেই আমরা বুঝতে পারবো যে এই রিগ্রেশন মডেলে দুই ধরনের ডাটা ইউজ করা হয়েছে, একটা হলো ক্রস সেকশন এবং একই সাথে টাইম সিরিজ। সো ইটস এ প্যানেল ডাটা রিগ্রেশন ফাংশন। এখানে মনে রাখতে হবে ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্য গ্রস ইনভেস্টমেন্ট, এক্স টু আইটি হলো দ্য রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম, এক্স থ্রি আইটি হলো দ্য capital stock of the firm, real capital stock of the firm. So একদম আমরা রিগ্রেশন ফাংশন সিম্পলি জেনারেল রিগ্রেশন ফাংশন বা ক্রস সেকশন রিগ্রেশন ফাংশনে শুধু আই সাবস্ক্রিপ্টটা থাকে, টাইম সিরিজ রিগ্রেশন ফাংশনে শুধু টি সাবস্ক্রিপ্ট থাকে। কিন্তু যখন এটা প্যানেল ডাটা রিগ্রেশন ফাংশন তখন এখানে বোথ আই এবং টি বোথ উইল বি প্রেজেন্ট।
প্যানেল ডাটাকে অ্যানালাইজ করার জন্য দুই ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করা হয়, একটা হলো ফিক্সড ইফেক্ট অ্যাপ্রোচ আর আনাদার ওয়ান ইজ র্যান্ডম ইফেক্ট অ্যাপ্রোচ। ফিক্সড ইফেক্ট অ্যাপ্রোচে আবার আমরা কয়েক ধরনের পসিবিলিটিস ফেস করি। নাম্বার ওয়ান হলো যদি ইন্টারসেপ্ট এবং স্লোপ কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট থাকে ওভার টাইম অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, বাট disturbance term varies over time and individuals. Secondly, slope coefficient যদি constant থাকে but intercept varies over individual. Third, slope coefficient constant থাকলেও কিন্তু intercept will varies over time and individuals. Number 4 হলো all coefficients vary over individuals, slope coefficient including vertical intercept. Fifth, the intercept as well as slope coefficient vary over individuals and time. এই চারটা পসিবিলিটিস হতে পারে। মনে রাখতে হবে এখানে ইন্ডিভিজুয়ালস বলতে আমরা ক্রস সেকশনাল ইউনিটকে বোঝাচ্ছি। যেমন আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে আমাদের চারটা ইন্ডিভিজুয়াল ফার্মস ছিল জেনারেল মোটরস, জেনারেল ইলেকট্রনিক্স, ইউএস স্টিল অ্যান্ড ওয়েস্টিংহাউস। এরকম যেগুলো আমাদের ক্রস সেকশনাল ইউনিট আছে সেগুলোকে আমরা এখানে ইন্ডিভিজুয়ালস হিসেবে মেনশন করছি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অল কোএফিশিয়েন্টস কনস্ট্যান্ট অ্যাক্রস টাইম অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। দেখেন আমাদের রিগ্রেশন ফাংশনে আমাদের যেটা ভার্টিক্যাল ইন্টারসেপ্ট -63 এবং আমাদের দুইটা স্লোপ কোএফিশিয়েন্ট 0.11 এবং 0.30 সবগুলো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবং টাইমের ক্ষেত্রে একই এবং এগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট টি টেস্ট অনুযায়ী। দেখেন প্রত্যেকটা টি ভ্যালু 2 এর চেয়ে বেশি ইন অ্যাবসলিউট টার্ম। আমরা জানি 2 - টি রুল অফ থাম অনুযায়ী যে যদি নাম্বার অফ অবজারভেশন 20 বা তার বেশি হয় এবং আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয়, তাহলে যদি টি ভ্যালু ইন অ্যাবসলিউট টার্ম 2 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। তার মানে আমাদের টেস্টগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়। তার মানে এখানে যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং টাইমের জন্য সেম আমরা ভার্টিক্যাল ইন্টারসেপ্ট এবং কোএফিশিয়েন্ট স্লোপ কোএফিশিয়েন্ট দেখতে পাচ্ছি, সো আমরা প্রত্যেকটা ক্রস সেকশন ইউনিটের জন্য আমাদের এস্টিমেশন উইল বি দ্য সেম। সুতরাং আমি যদি একটাকে ধরি, যেমন x2 যদি আমি বলি, x2 হলো রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম। যদি আমি এটাকে এস্টিমেট করতে চাই তাহলে বলতে পারবো এক ইউনিট রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম যদি ইনক্রিজ করে তাহলে আমার ওয়াই অর্থাৎ গ্রস ইনভেস্টমেন্ট উইল ইনক্রিজ 0.11 ইউনিট। এগেইন আমি যদি বলি যে আমার রিয়েল ক্যাপিটাল স্টক x3 যদি 1 ইউনিট বৃদ্ধি পায় তাহলে আমার গ্রস ইনভেস্টমেন্ট ওয়াই উইল ইনক্রিজ বাই 0.03 ফর অল দ্য ক্রস সেকশন ইউনিট লাইক জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মোটরস, ইউএস স্টিল অ্যাজ ওয়েল এস ওয়েস্টিংহাউস। সো প্রত্যেক ক্ষেত্রেই স্লোপ কোএফিশিয়েন্ট, ভার্টিক্যাল ইন্টারসেপ্ট ইজ সেম। বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ডারবিন ওয়াটসন টেস্টের ভ্যালু খুবই কম, যেটা আমার ইন্ডিকেট করছে যে এই মডেলের সিরিজগুলোর মধ্যে অটোকোরিলেশন থাকতে পারে। ওকে, অটোকোরিলেশন থাকা মানে হলো disturbance term will vary as well as their disturbance terms has relationship among themselves. সেকেন্ড কেস হলো যদি আমাদের স্লোপ কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট থাকে বাট ইন্টারসেপ্ট ভ্যারিজ অ্যাক্রস ইন্ডিভিজুয়ালস। যদি এরকম হয় তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখেন এই মডেলকে আমরা বলি ফিক্সড ইফেক্ট মডেল অথবা লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবলস রিগ্রেশন মডেল। এখানে যদি ইকুয়েশন 16.3.2 ভালো করে খেয়াল করা হয়, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইন্টারসেপ্ট বিটা 1 এর ক্ষেত্রে আমাদের আই একটা সাবস্ক্রিপ্ট দেওয়া আছে, শুধু ইন ক্রস সেকশনাল একটা ইন্ডিকেটর আই দেওয়া আছে। তার মানে হলো যে আমাদের ইন্টারসেপ্ট টার্ম শুধু ইন্ডিভিজুয়াল ইউনিটের ক্ষেত্রে চেঞ্জ হবে বাট টাইম ইনভ্যারিয়েন্ট থাকবে, অর্থাৎ টাইমে চেঞ্জ হবে না। আর স্লোপ কোএফিশিয়েন্টগুলো দেখেন আই এবং টি, বিটা 2 এবং বিটা 3 এই দুটার মধ্যে আই এবং টি কোনো ধরনের সাবস্ক্রিপ্ট দেওয়া নেই, মানে এগুলো হলো ফিক্সড থাকবে। মানে ইন্টারসেপ্ট টার্ম ভ্যারি করবে অ্যাক্রস ইন্ডিভিজুয়াল অনলি, বাট আমার স্লোপ কোএফিশিয়েন্ট বিটা 2 এবং বিটা 3 এগুলো ফিক্সড থাকবে ওভার দ্য টাইম সিরিজ অ্যান্ড ক্রস সেকশনাল ইউনিটস। সো এই ধরনের মডেলকে আমরা বলি ফিক্সড ইফেক্ট অথবা লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবলস রিগ্রেশন মডেল দিয়ে দেখতে পারি। সো এখানে আপনারা একটু খেয়াল করেন, এটাকে ফিক্সড ইফেক্ট বলা হচ্ছে এই জন্য যে দিস মডেল ইজ টাইম ইনভ্যারিয়েন্ট। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মডেলের স্লোপ কোএফিশিয়েন্ট এবং ইন্টারসেপ্ট কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, কিন্তু
ওভার ইন্ডিভিজুয়ালস শুধু ইন্টারসেপ্ট টার্ম চেঞ্জ হচ্ছে, কারণ ইন্টারসেপ্ট টার্ম বিটা ওয়ানের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আই সাবস্ক্রিপ্ট দেওয়া হচ্ছে, তার মানে ইন্ডিভিজুয়াল ইউনিট যত চেঞ্জ হবে বিটা মান তত বেশি পরিবর্তন বা তত কম বেশি পরিবর্তন হবে হোয়াটএভার। কিন্তু এখানে দুইটা স্লোপ কোএফিসিয়েন্ট ভালো করে যদি খেয়াল করেন, স্লোপ কোএফিসিয়েন্টগুলো আমরা যদি খেয়াল করি, বিটা 2 এবং বিটা 3 এখানে কোনো ধরনের সাবস্ক্রিপ্ট নাই, অর্থাৎ আই এবং টি, তার মানে টাইম এবং ওভার ইন্ডিভিজুয়াল কোনোভাবেই রিগ্রেশনের স্লোপ কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে না। সো দিস ইজ দ্য সেকেন্ড কেস। সো ডিফারেন্সিয়েট ইন্টারসেপ্ট দেখানোর জন্য আমরা ডিফারেন্সিয়াল ইন্টারসেপ্ট ডামিজ ব্যবহার করি। দেখেন এখানে আমরা জাস্ট আমাদের মডেলটাকে রিঅ্যারেঞ্জ করে লিখছি y1t ইকুয়ালস টু আলফা 1 প্লাস আলফা 2 d2i, আলফা 3 d3i প্লাস আলফা 4 d4i। এখানে দেখেন খেয়াল করেন তিনটা ডামি আমরা নিয়েছি, কারণ আমরা জানি যদি মডেলে দুটো ডামি থাকে তাহলে একটাকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরি, তিনটা থাকলে দুটোকে রেখে একটাকে বেঞ্চমার্ক ধরি, চারটা থাকলেও তিনটাকে ডামি নিয়ে একটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরি টু রিডিউস ডামি ভেরিয়েবল ট্যাগ। সো আমরা এখানে জেনারেল ইলেকট্রনিক্সকে বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমরা বাকি তিনটাকে ডামি হিসেবে ধরেছি ডামি ভেরিয়েবল ট্যাগকে আরও অ্যাভয়েড করার জন্য। সুতরাং এই মডেলটাকে যখন আমরা সলভ করব এবং লিস্ট স্কোয়ার মেথড, তখন এটাকে আমরা বলছি লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেল। সো এখানে জেনারেল ইলেকট্রনিক্স ইজ টেকেন অ্যাজ এ বেঞ্চমার্ক। সুতরাং জেনারেল ইলেকট্রনিক্সের রেজাল্টের সাথে আমরা অন্য তিনটা ফার্মের রেজাল্টকে আমরা কম্পেয়ার করব। দেখেন D2i দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি ডামি অফ জেনারেল মোটরস, অর্থাৎ D2i যদি 1 হয় তাহলে আমরা বলছি যে দিস ইজ দ্য ইনফরমেশন অফ জেনারেল মোটরস, আদারওয়াইজ 0। D3i 1 হলে জেনারেল ইউএস স্টিল, অ্যান্ড D4i ইকুয়ালস টু 1 হলে ইট ইজ দ্য ডেটা অফ ওয়েস্টিন হাউস। তো খেয়াল রাখতে হবে যেহেতু আমরা জেনারেল ইলেকট্রনিক্সকে বাদ দিচ্ছি, ওটাকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরছি, ওইটার সাথে আমরা অন্য কোম্পানির রেজাল্টকে কম্পারিজন করব। আমরা আমাদের এক্সাম্পলটা ছিল জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল মোটর, ইউএস স্টিল এবং ওয়েস্টিং হাউস। ওই এক্সাম্পলের ডাটা সেট ব্যবহার করে আমরা যখন জাস্ট রিগ্রেশন রান করব, প্যানেল ডাটা রিগ্রেশন উইথ ইনসার্টিং ডামি ভেরিয়েবলস অফ D2, D3 অ্যান্ড D4। সো আমরা যখন ওই ডামি ভেরিয়েবল বসিয়ে আমরা আমাদের রিগ্রেশন রান করব উইথ দ্য গিভেন ডেটা ইন দ্য প্যানেল ডাটা এক্সাম্পলস। সো আমাদের রিগ্রেশন রেজাল্ট উইল বি লাইক দিস। সো এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমাদের বেঞ্চমার্ক ছিল জেনারেল ইলেকট্রনিক্স। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট when capital stock as well as real value of the firm was 0 was 245.79. যদি এটা জেনারেল মোটর হয় তাহলে at 0 level of real value of the firm and capital stock it will increase by 161, তার মানে for general motor it will be 84.220 minus, ওকে। জাস্ট আমরা জেনারেল মোটরের সাথে জেনারেল ইলেকট্রনিক্সের কোএফিসিয়েন্টের ভ্যালু, ইন্টারসেপ্টের কোএফিসিয়েন্ট অর্থাৎ ইন্টারসেপ্ট ভ্যালুটাকে আমরা যোগ করছি। দেন একইভাবে ফর ইউএস স্টিল ইট উইল বি 93.87, জেনারেল ইলেকট্রনিক্সের -245.79 এর সাথে আমরা যোগ করছি 339.63, তাহলে আমরা বলতে পারবো 0 level of capital stock and real value of the firm, US Steeler vertical intercept value by US Steeler gross investment was 93.8774. For Westinghouse it will be -245 into 245.79 plus 0.107, that means it will be 186.5668, so it will be minus 59.2258. তার মানে at 0 level of real value of capital stock and real value of the firm, the gross investment for Westinghouse was minus 59.2258. এখন যদি আমরা স্লোপ কোএফিসিয়েন্ট, যেহেতু স্লোপ কোএফিসিয়েন্ট ফিক্সড ওভার ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওভার টাইম, সো এখন আমরা ব্যাখ্যা করতে পারি যে যদি এক ইউনিট গ্রস ক্যাপিটাল রিয়েল ক্যাপিটাল স্টক বৃদ্ধি পায় তাহলে সব ফার্মের ক্ষেত্রেই গ্রস ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে 0.34। যদি এক ইউনিট
রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম বৃদ্ধি পায়, তাহলে সব ফার্মের ক্ষেত্রেই গ্রস ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে 0.10। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারসেপ্ট ভ্যারি হচ্ছে অ্যাক্রস দ্য ফার্মস, কিন্তু ওভার টাইম নয়, বাট স্লোপ কোএফিসিয়েন্ট রিমেন্স দ্য সেম ফর অল ফার্মস অ্যাজ ওয়েল অ্যাজ ওভার টাইম। সো আমরা এফ টেস্ট প্রসিডিওরের মাধ্যমে আমাদের মডেলকে টেস্ট করতে পারি। এখানে আমরা এফ সমান সমান হলো আর স্কোয়ার ইউ আর আর ইস মাইনাস আর স্কোয়ার আর ডিভাইডেড বাই 3 হলো নাম্বার অফ রেস্ট্রিকশনস, how many restrictions we imposed in the original regulation, and 1 minus r square ur divided by 74, এখানে 74 হলো n minus k নাম্বার অফ প্যারামিটার্স, আমাদের 16.3.4 এর নাম্বার অফ প্যারামিটার্স হলো 6, সো আমাদের 80 মাইনাস 6 সমান 74, আর আমাদের মডেলে 3টা রেস্ট্রিকশনস আছে। সো এফ ইকুয়ালস টু আমরা যদি আর স্কোয়ার ইউ আর আনরেস্ট্রিক্টেড আর স্কোয়ার পাবো আমরা 60.3.4, যেটা আমরা ডামি ভেরিয়েবল ইনক্লুড করার কারণে, ক্রস সেকশনাল ডামি ভেরিয়েবল ইনক্লুড করার কারণে পেয়েছি। আর আর স্কোয়ার রেস্ট্রিক্টেড এটা আমরা আমাদের অরিজিনাল ইকুয়েশন 16.3.1 এটার মাধ্যমে ওটার থেকে যে আর স্কোয়ারটা পেয়েছিলাম। সো আমরা এই ফর্মুলা ব্যবহার করে এফ ভ্যালু বের করে নেবো, তারপর আমরা এফ ভ্যালুকে এফ ক্যালকুলেটেড ট্যাবুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করলে দেখতে পাবো যে আমাদের মডেলটা হাইলি সিগনিফিকেন্ট। ঠিক আমরা যেমন ক্রস সেকশনাল ইফেক্ট দেখলাম, ঠিক আমরা একইভাবে আমরা টাইম ইফেক্ট দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের টাইম ভেরিয়েবলকে আমরা ডামি ভেরিয়েবল হিসেবে নিব। এখন জাস্ট আমরা টাইম ইফেক্ট দেখাচ্ছি। আগের আমরা দেখিয়েছিলাম 16.3.5-এ দেখিয়েছিলাম যে টাইম যদি ফিক্স থাকে, ওভার টাইম যদি আমার ভার্টিক্যাল ইন্টারসেপ্ট ফিক্স থাকে, ওভার ইন্ডিভিজুয়াল চেঞ্জ হয়। এখন আমরা দেখব যে ওভার ইন্ডিভিজুয়াল ফিক্সড আছে কিন্তু ওভার টাইম চেঞ্জ হচ্ছে। সো এখানে আমাদের 1954-কে বেজ ইয়ার ধরা হয়েছে, অর্থাৎ বেঞ্চমার্ক ইয়ার। সো আমাদের একটা বছর বেঞ্চমার্ক ইয়ারে চলে গেলো, যেটা ল্যামডা নট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বাকি আমাদের 19টা বছরের ডাটা, অর্থাৎ 19 ইয়ার্সের ডাটাকে আমরা ডামি হিসেবে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ ডামি 1 হলো 35 ইয়ার 1935, ডামি 2 হলো 1936, লাইক দিস। এইভাবে 1953 হলো আমাদের ডামি 19। সো এখানে আমরা যখন ল্যামডা নট পাবো, ল্যামডা নট হলো আমাদের 1954-এর গ্রস ইনভেস্টমেন্ট, যখন আমাদের রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম এবং রিয়েল ক্যাপিটাল গ্রোথ লেভেল 0, তখন ল্যামডা নট আমাদের রিপ্রেজেন্ট করবে গ্রস ইনভেস্টমেন্ট অফ অল ফার্মস। সো একইভাবে যখন আমাদের ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, এভাবে ল্যামডা 19-এর ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক ল্যামডা নটের সাথে ওই ভ্যালুগুলো যোগ বিয়োগ করে আমরা বলতে পারবো যে 1935-এ গ্রস ইনভেস্টমেন্ট কত ছিল, যখন রিয়েল ক্যাপিটাল গ্রোথ এবং রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম 0 ছিল। তো এভাবে আমরা 19 ইয়ার্সের ডিফারেন্ট ইন্টারসেপ্ট টার্ম পেয়ে যাব। আর যেহেতু আমাদের স্লোপ কোএফিসিয়েন্ট ফিক্সড, অর্থাৎ বেটা 2 এবং বেটা 3 ফিক্সড থাকছে, সেহেতু আমাদের বেটা 2 এবং বেটা 3-এর মান আমরা ব্যাখ্যা করব যে 1% বা 1 ইউনিট x2 চেঞ্জ হলে ওভার ফার্মস অ্যান্ড ওভার টাইম কতটুকু গ্রস ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে, অর্থাৎ 1 ইউনিট রিয়েল গ্রোথ অফ রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম চেঞ্জ হলে কতটুকু গ্রস ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে। এক্ষেত্রে সব ফার্ম এবং সব টাইম আমরা একসাথে নিয়ে আসবো, কারণ যেহেতু বেটা 2 এবং বেটা 3 ফিক্সড, ওভার টাইম অ্যান্ড ইন্ডিভিজুয়াল। তাহলে ল্যামডা নট আমাদের রিপ্রেজেন্ট করছে বেজ ইয়ারের গ্রস ইনভেস্টমেন্ট, যখন মানে 1954-এর গ্রস ইনভেস্টমেন্ট, যখন রিয়েল ভ্যালু অফ দ্য ক্যাপিটাল অ্যান্ড রিয়েল ক্যাপিটাল স্টক ফিক্স থাকছে। আর বাকি ইয়ারগুলোকে আমরা ওই তাদের কোএফিসিয়েন্টের ভ্যালু, অর্থাৎ ল্যামডা 1, ল্যামডা 2 এই অনুযায়ী আমরা যোগ, যদি মাইনাস থাকে বিয়োগ করবো, প্লাস থাকলে যোগ করে বলবো যে 1935-এ এত গ্রস ইনভেস্টমেন্ট ছিল, যখন রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম 0 এবং রিয়েল ক্যাপিটাল গ্রোথ 0। 1936-এ এমন ছিল, অর্থাৎ ল্যামডার সাথে ল্যামডা 1 যোগ করলে আমরা 1935-এর ভার্টিক্যাল ইন্টারসেপ্ট পাবো, ল্যামডার নটের সাথে ল্যামডা 2 যোগ করলে 1936-এর ভার্টিক্যাল ইন্টারসেপ্ট পাবো, লাইক দিস। আর বাকি যেহেতু আমাদের তো স্লোপ কোএফিসিয়েন্ট সেম, সো স্লোপ কোএফিসিয়েন্টের ব্যাখ্যা সব ফার্ম এবং সব টাইমের জন্য একই থাকবে। সো একইভাবে আমরা যেভাবে আমরা টাইম ইনভেরিয়েন্ট রেখে আমরা ক্রস সেকশনাল ডামি দেখেছিলাম, এখানে ও তাই আমরা এফ ভ্যালু বা এফ ক্যালকুলেটেড ভ্যালু বের করে একই ফর্মুলা, যেটা
16.3.5-এ দেখে আসছিলাম, একই এফ এর ক্যালকুলেটেড ফর্মুলা বের করে আমরা টেস্ট করতে পারি যে আমাদের টাইম ইফেক্ট সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট। থার্ড পসিবিলিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্লোপ কোএফিশিয়েন্ট আগের মতোই ফিক্সড, অর্থাৎ বিটা 2 এবং বিটা 3, এখানে টাইম এবং ইন্ডিভিজুয়াল ডাইমেনশন নেই। তার মানে টাইম এবং ইন্ডিভিজুয়াল বোথ কেসে আমাদের বিটা 2 এবং বিটা 3 ভ্যালু ফিক্সড থাকছে। তার মানে আমাদের ইন্টারপ্রিটেশন সেম থাকছে ফর অল ইন্ডিভিজুয়াল ফর্মস অ্যাজ ওয়েল এজ অল টাইম। বাট এখানে আমরা ইন্টারসেপ্ট টার্মকে ওভার টাইম এবং ওভার ইন্ডিভিজুয়াল আমরা ভ্যারি করছি। সো আমরা জাস্ট রিগ্রেশন মডেল আগে 16.3.6 এবং 16.3.5কে অ্যাড করে দিলে আমাদের রেজাল্টিং রিগ্রেশনটা দাঁড়িয়ে যাচ্ছে। অ্যাড মানে জাস্ট ডামিগুলোকে যদি আমরা অ্যাড করি, বিকজ আমরা যদি ক্রস সেকশনাল ডামি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের 4টা ফার্মের ক্ষেত্রে আমরা একটা ফার্মকে বেঞ্চমার্ক হিসেবে ধরছি আলফা 1 দিয়ে, অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্সকে, আর 3টা ডামি আমরা নিয়েছি। ঠিক আমরা টাইমের মধ্যে 1954কে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরেছি, বাকি 19 বছরকে আমরা ডামি হিসেবে নিয়েছি। আর আর আমাদের বেটা 2, বেটা 3, x2i, x3i, ইউআই এগুলো আগের মতোই সেম থাকছে। সো এখানে আমরা জাস্ট আগের 2টা মডেলকে আমরা কম্বাইন করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভার টাইম অ্যান্ড ওভার ইন্ডিভিজুয়াল আমাদের ইন্টারসেপ্ট চেঞ্জ হচ্ছে। এবং আমরা যদি এই ডেটা সেটের উপর রিগ্রেশন রান করি তাহলে আমাদের রেজাল্টিং রিগ্রেশন আমরা পাবো যে, এবং আমরা অ্যাপটেস্ট প্রসিডিউর ব্যবহার করে আমরা দেখতে পারি যে আমাদের ইন্টারসেপ্ট টার্ম ওভার টাইম অ্যাজ ওয়েল এজ ওভার ইন্ডিভিজুয়াল সিগনিফিকেন্ট কিনা। ফোর্থ পসিবিলিটিস হলো যে আমাদের অল কোএফিশিয়েন্টস ভ্যারি অ্যাক্রস ইন্ডিভিজুয়ালস। তার মানে আমাদের ইন্টারসেপ্ট টার্ম এবং স্লোপ কোএফিশিয়েন্ট অল উইল ভ্যারি অ্যাক্রস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড রিমেন ইনভ্যারিয়েন্ট ওভার টাইম। সো এখানে আমাদের লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেলকে আমরা আবার অ্যাপ্লাই করলাম। ইনিশিয়ালি আমরা আমাদের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট চেঞ্জেস ওভার ইন্ডিভিজুয়াল সেই অংশটা নিলাম, যেটা আমাদের ইকুয়েশন 16.3.5-এ দেখানো হয়েছে। বাকি পরবর্তী গামা 1, 2, 3, 4, 5, 6 এগুলো রিপ্রেজেন্ট করছে differentiated slope coefficients for dummies of General Motor, General US Steel as well as Westinghouse. সো এখানে গামা 1, 2 রিপ্রেজেন্ট করছে স্লোপ কোএফিশিয়েন্ট অফ ডামি when General Motors with x2 and x3. গামা 3 and 4 রিপ্রেজেন্ট করছে slope coefficient of US Steel dummies for x2, x3 variables. gamma 4, 5, 6 রিপ্রেজেন্ট করছে differentiated slope coefficient for Westinghouse for variable x2, x3. এখানে ডিফারেন্সিয়েটেড ভার্টিক্যাল ইন্টারসেপ্ট তো আমরা আগেই ব্যাখ্যা করেছি, যেহেতু স্লোপ কোএফিশিয়েন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাক্রস ইন্ডিভিজুয়াল বাট ফিক্স থাকছে ওভার টাইম। সো আমাদের রিগ্রেশন মডেলের এখন কোএফিশিয়েন্ট বা ডিফারেন্সিয়েট কোএফিশিয়েন্ট কেমন হবে? সো বেটা 2 প্লাস গামা 1 হবে জেনারেল মোটরের যদি রিয়েল ভ্যালু অফ দ্য ফ্রম এক ইউনিট চেঞ্জ হয় তাহলে কতটুকু গ্রস ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে সেটার পরিমাণ, অর্থাৎ x2 ফর জেনারেল মোটর উইল বি ভ্যারি বেটা 2 প্লাস গামা 1 ইউনিট ইফ x2 চেঞ্জ বাই 1 ইউনিট। তার মানে জেনারেল মোটরের x2 পরিবর্তনের কারণে ওয়াইটি বা রিয়েল বা গ্রস ইনভেস্টমেন্ট কতটুকু চেঞ্জ হবে এটা ডিপেন্ড করছে এখন বেটা 2 প্লাস গামা 1 এর উপরে। একইভাবে x3 পরিবর্তন হলে কতটুকু y পরিবর্তন হবে এটা ডিপেন্ড করছে বেটা 3 প্লাস গামা 2 এর উপরে ফর জেনারেল মোটর, এবং বেটা 2 প্লাস গামা 3 এর উপর ডিপেন্ড করছে যে x2 চেঞ্জ হলে ইউএস স্টিলের কতটুকু গ্রস ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে। বেটা 3 প্লাস গামা 4 রিপ্রেজেন্ট করছে যে x3 এক ইউনিট পরিবর্তন হলে ইউএস স্টিলের কতটুকু গ্রস ইনভেস্টমেন্ট পরিবর্তন হবে। বেটা 2 প্লাস y5 রিপ্রেজেন্ট করছে যে যদি এক ইউনিট x2 পরিবর্তন হয় তাহলে
ওয়েস্টিন হাউসের কতটুকু গ্রস ইনভেস্টমেন্ট পরিবর্তন হবে, বেটা 3 প্লাস গামা 6 রিপ্রেজেন্ট করছে যে যদি 1 ইউনিট x3 পরিবর্তন হয় তাহলে ওয়েস্টিন হাউসের গ্রস ইনভেস্টমেন্ট কতটুকু পরিবর্তন হবে। তার মানে এখন ইন্টারসেপ্ট টার্ম ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে, বেটা 2 এর সাথে x2-র যে ডিফারেন্সিয়েটেড বা ডামি ইন্টারসেপ্ট স্লোপ কোএফিসিয়েন্টগুলো পেয়েছি সেগুলো যোগ হয়ে প্রত্যেকটা ফার্মের জন্য আলাদা আলাদাভাবে আমরা স্লোপ কোএফিসিয়েন্ট পাচ্ছি যেভাবে ব্যাখ্যা করা হলো। আমরা যদি আমাদের রিগ্রেশন 16.3.8-কে কনসিডার করি, যেখানে বলা হচ্ছে যে অল কোএফিসিয়েন্ট অর্থাৎ ভার্টিক্যাল ইন্টারসেপ্ট এবং স্লোপ কোএফিসিয়েন্ট উইল ভ্যারি অ্যাক্রস টাইম, সেই রিগ্রেশন অনুযায়ী এবং ডাটা সেট আমরা যেটা ইনিশিয়ালি ধরেছিলাম সেটা অনুযায়ী যদি আমরা রিগ্রেশন রান করি তাহলে আমাদের 16.2 টেবিলটা দেখানো হবে। দেখেন এখানে ইন্টারসেপ্ট হলো -9.95, যেটাকে আমরা বলছিলাম জেনারেল ইলেকট্রনিক্সের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট when x2 x3 both 0। সো জেনারেল মোটরের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত হবে, জাস্ট জেনারেল ইলেকট্রনিক্সের যেটা আমরা বেঞ্চমার্ক ধরেছি -9.95কে এটার সাথে জেনারেল ইলেকট্রনিক্সের কোএফিসিয়েন্ট ভ্যালু যোগ হবে, ইট উড বি মেবি -140। তার মানে x2 x3 যখন 0 তখন জেনারেল মোটরের গ্রস ইনভেস্টমেন্ট হবে 149 পয়েন্ট সামথিং। সো ফর জেনারেল মোটর আমরা বলে ফেললাম, যদি আমরা ইউএস স্টিলের কথা চিন্তা করি তাহলে x2 x3 যখন 0 তখন ইউএস স্টিলের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে -9.95 -40.1217, এই দুটাকে অ্যাড করলে যা হয় অর্থাৎ -50 পয়েন্ট সামথিং মেবি। ফর ওয়েস্টিন হাউস যখন x2 x3 0 হবে তখন ওয়েস্টিন হাউসের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে -9.9563 প্লাস 9.375, that means -1 point something or 0 point something sorry। সো এটা চলে গেল ইন্টারসেপ্ট, ডিফারেন্সিয়েটেড ইন্টারসেপ্টের ক্ষেত্রে। এখন যদি আমরা ডিফারেন্সিয়েটেড স্লোপ কোএফিসিয়েন্ট আমরা বের করতে চাই তাহলে কিভাবে করব, এখানে খেয়াল করেন x2 এর কোএফিসিয়েন্ট ছিল বেটা 2 আমরা এখানে মনে রাখতে হবে 0.15, আর x3 কোএফিসিয়েন্ট ছিল বেটা 3, এটা হলো x2 এর কোএফিসিয়েন্ট হলো 0.09 অর্থাৎ বেটা 2 হলো 0.09 আর x3 এর কোএফিসিয়েন্ট হলো 0.15, তার মানে বেটা 3 হলো 0.15। এখানে দেখেন d2x2i অর্থাৎ জেনারেল মোটরের যদি আমরা ডিফারেন্সিয়েটেড কোএফিসিয়েন্ট পাই তাহলে সেটা হলো গামা 1 সমান হবে 0.0926, গামা 2 হবে 0.2198, গামা 3 0.1448, গামা 4 হবে 0.25, গামা 5 হবে 0.0265 এবং গামা 6 হবে -0.0600। সো এখন যদি বলি যে ফর জেনারেল মোটরকে আমরা d2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, জেনারেল মোটরের x2 পরিবর্তন হলে কতটুকু y পরিবর্তন হবে, অর্থাৎ আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y কতটুকু পরিবর্তন হবে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ জেনারেল মোটর x2 চেঞ্জ হয়, অর্থাৎ x2 হলো রিয়েল ভ্যালু অফ দ্য ফার্ম। তো জেনারেল ভ্যালুর x2 যদি 1 ইউনিট পরিবর্তন হয় তাহলে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y অর্থাৎ গ্রস ইনভেস্টমেন্ট চেঞ্জ হবে বেটা 2 অর্থাৎ 0.0926 এর সাথে আমরা 0.0926 যেটা গামা 1 একই, এই দুটো যোগ করলে যা হবে সেটাই। আর আমরা যদি বলি যে জেনারেল মোটরের x3 পরিবর্তন হলে অর্থাৎ রিয়েল ক্যাপিটাল স্টক 1 ইউনিট পরিবর্তন হলে গ্রস ইনভেস্টমেন্ট অর্থাৎ y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y কতটুকু পরিবর্তন হবে সেটা মেজার করা হবে বেটা 3 অর্থাৎ 0.1516 এর সাথে গামা 3 যোগ করে যতটুকু হয় অর্থাৎ 0.2198। যদি বলি ইউএস স্টিলের ক্ষেত্রে 1 ইউনিট x2 পরিবর্তন হলে কতটুকু y পরিবর্তন হবে সেটা মেজার করা হবে বিটা 2 অর্থাৎ 0.0926 এর সাথে আমরা গামা 4 অর্থাৎ 144 এর যোগ করলে যা হবে সেটা। আর যদি বলি যে x3 পরিবর্তন হলে ইউ স্টিলের গ্রস ইনভেস্টমেন্ট কতটুকু পরিবর্তন হবে সেটা হবে বেটা 3 এর সাথে আমরা যদি গামা 5 এর ভ্যালু গামা 4 এর ভ্যালু অর্থাৎ 0.2570 কে যোগ করি তাহলে যতটুকু আসে ততটুকু।
আমরা যদি বলি যে 1 ইউনিট x2 ফর ওয়েস্টিন হাউস চেঞ্জ হলে কতটুকু y পরিবর্তন হবে, সেটা হবে 0.0926 এর সাথে 0.0265 যোগ করলে যা হয় তাই। আর যদি বলি 1 ইউনিট x3 পরিবর্তন হলে কতটুকু y পরিবর্তন হবে ফর ওয়েস্টিন হাউস, সেটা হবে -0.06 এর সাথে আমরা বিটা 3 অর্থাৎ 0.15 যদি যোগ করি যতটুকু হবে ততটুকু। এইভাবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফার্মের জন্য ডিফারেন্সিয়েটেড স্লোপ কোএফিসিয়েন্ট পেয়ে যাব। সো ফিক্সড ইফেক্ট মডেল অথবা লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেলের ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে অথবা কিছু কশন আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো যে আমরা অনেক ডামি ব্যবহার করি, ফলে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কমে যায়। ফর এক্সাম্পল, এখানে আমাদের 80 অবজারভেশনের জন্য আমরা 55 ডিগ্রিস অফ ফ্রিডম পাচ্ছি, বাকিগুলো আমাদের লস হয়ে যাচ্ছে। আমরা 3টা ডিগ্রিস অফ ফ্রিডম লস করি ফর 3 ডামিজ কোম্পানি এবং 90 ডিগ্রিস অফ ফ্রিডম ফর 19 ইয়ার্স ডামি টাইম ভেরিয়েবলস বা টাইম ডামিজ। 2 ডিগ্রিস ফ্রিডম আমরা ফর স্লোপ কোএফিসিয়েন্ট লস করি অ্যান্ড 1 ডিগ্রিস অফ ফ্রিডম ফর অ্যাজ এ কমন ইন্টারসেপ্ট আমরা লস করি। সেকেন্ড যে সমস্যাটা ডামি ভেরিয়েবল লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেলে, সেটা হলো যে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা ব্যবহার করি ডামি ভেরিয়েবল হিসেবে, ফলে মাল্টি কোয়ালিটি প্রবলেম ক্রিয়েট হয়। থার্ড যে লিমিটেশন আছে সেটা হলো যে অনেক ভেরিয়েবল আছে যেটা লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেল দিয়ে অ্যানালাইজ করা যায় না, কারণ সেই ভেরিয়েবলগুলো সবসময় ইনভেরিয়েন্ট ওভার টাইম থাকে, যেমন কালার, সেক্স, ইথনিসিটি, লাইক দিস। সো এই ক্ষেত্রে ডামি ভেরিয়েবল মডেল ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়। ফোর্থ, ইরোর টার্মকে ওভারলোক করা হয়েছে এবং এক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যেন ইরোর টার্ম ব্যবহারের ক্ষেত্রে আমাদের নর্মালিটি অ্যাজাম্পশনকে ফুলফিল করে। তো প্যানেল ডাটা রিগ্রেশন মডেলকে এস্টিমেট করার সেকেন্ড অ্যাপ্রোচ হলো র্যান্ডম ইফেক্ট অ্যাপ্রোচ। যেহেতু ডামি ভেরিয়েবল মডেল আমাদের ট্রু মডেলকে রিপ্রেজেন্ট করে না এবং এক্ষেত্রে ডিস্টারবেন্স টার্মের ক্ষেত্রে ল্যাক অফ ইনফরমেশন আছে বা ইগনোরেন্স আছে, সো আমরা একটা মডেল ব্যবহার করি যেটাকে আমরা বলি ইরোর কম্পোনেন্ট মডেল, ECM or random effect model. Just check the initial regression function. This is a regression function which represents both time series and cross-sectional observations. That is, we have time series dimension as well as cross-sectional dimension. So এটাকে আমরা বলতে পারি যে এটা একটা প্যানেল ডাটা রিগ্রেশন ফাংশন। ইন্টারসেপ্ট টার্মটাকে ক্রস সেকশনাল ইউনিটের ক্ষেত্রে শুধু দেখানো হয়েছে, টাইম ক্ষেত্রে দেখানো হয়নি। ইন্টারসেপ্ট টার্মকে আমরা বিটা 1i কে আমরা বিটা 1 প্লাস EI, অর্থাৎ EI হলো র্যান্ডম ইরর টার্ম, এটার সাথে সাম করে আমরা ইন্টারসেপ্ট টার্মটাকে দেখছি। সো রিগ্রেশন অফ 16.4.1 আমাদের এখন দাঁড়াবে YIT ইকুয়ালস টু বিটা 1 প্লাস EI প্লাস বিটা 2 x2i প্লাস বিটা 3 x3i প্লাস UIT। সো এখানে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে বিটা 1 প্লাস বিটা 2 x2i প্লাস বিটা 3 x3i x2it বিটা 3 x3it প্লাস ET প্লাস UIT। দেন আমরা ফাইনালি লিখতে পারি বিটা 1 প্লাস বিটা 2 x2it প্লাস বিটা 3 x3it প্লাস WIT, যেখানে WIT সমান সমান হলো ET প্লাস UT, সরি WIT ইকুয়ালস টু EI প্লাস UIT। এখানে WIT রিপ্রেজেন্ট করছে দুটো রেসিডুয়াল টার্ম বা এরর টার্মকে, EI এবং UIT, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে EI নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ জিরো মিন অ্যান্ড সিগমা স্কোয়ার E অ্যান্ড UIT রিপ্রেজেন্ট ডিস্ট্রিবিউটেড নর্মালি উইথ জিরো মিন এবং সিগমা স্কোয়ার U, এবং এখানে কোনো অটো কোরিলেশন নেই এবং কোনো কোভেরিয়েন্স, দুটার ক্ষেত্রেই কোভেরিয়েন্স ইকুয়ালস টু 0। এই অ্যাজাম্পশনগুলো আমরা ধরে নিচ্ছি এবং আমাদের মনে রাখতে হবে যে EI ডাইরেক্টলি অবজার্ভ করা যায় না, এটা এক ধরনের আনঅবজারভেবল ভেরিয়েবল বা ল্যাটেন্ট ভেরিয়েবল আমরা ধরে নিলাম। সো উপরের অ্যাজাম্পশনগুলোর সাপেক্ষে বা আগের অ্যাজাম্পশনগুলোর সাপেক্ষে আমরা ধরতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অফ WIT ইকুয়ালস টু 0, তার মানে মিন অফ WIT ইকুয়ালস টু 0 এবং ভ্যারিয়েন্স অফ WIT ইকুয়ালস টু সাম অফ দ্য ভ্যারিয়েন্স অফ EI and UIT, that means sigma square E plus sigma square U। ইকুয়েশন 16.4.8 দেখাচ্ছে যে দুইটা টাইম পিরিয়ডের মধ্যে, যেখানে টাইম পিরিয়ড দুটো আলাদা T এবং S যদি আমরা ধরি, দুইটা টাইম পিরিয়ডের মধ্যে আমার দুইটা ডিস্টারবেন্স টার্ম অর্থাৎ WIT এবং WIS, দুইটা ডিস্টারবেন্স টার্ম একটা আরেকটার সাথে কোরিলেটেড।
এই কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের দুটো স্পেশাল ফিচার আছে। প্রথমত যে ফর এনি গিভেন ক্রস সেকশন ইউনিট, যে কোনো গিভেন ক্রস সেকশন ইউনিটের জন্য দ্য ভ্যালু অফ কোরিলেশন বিটুইন ইরো টার্মস অ্যাট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ আলাদা আলাদা সময়ে দ্য ভ্যালু অফ দ্য কোএফিসিয়েন্ট the value of the correlation between two errors time will remain the same, অর্থাৎ সেম ইন্ডিভিজুয়াল ইউনিটের জন্য দুইটা পিরিয়ডের কোরিলেশন ডিস্টারবেন্স টাইমের কোরিলেশন কি থাকবে, সেম থাকবে, এবং কোরিলেশন ফর অল ক্রস সেকশনাল ইউনিট উইল রিমেন দ্য সেম, অর্থাৎ আইডেন্টিক্যাল ফর অল ক্রস সেকশনাল ইউনিট। এই ধরনের এরর কারেকশন মডেলকে আমরা অ্যানালাইজ করার জন্য জেনারেল ওএলএস মেথড আমরা ব্যবহার না করে আমরা জেনারেলাইজড লিস্ট স্কোয়ার মেথড আর জিএলএস মেথড আমরা ব্যবহার করে থাকি, যেটা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হয়েছে। সো যখন আমরা রিগ্রেশন মডেল এরর কারেকশন মডেল অনুযায়ী অ্যারেঞ্জ করি যে প্যানেল ডাটা রিগ্রেশন মডেল, তখন আমরা আমাদের যখন সফটওয়্যার ব্যবহার করে কমান্ড দিই তখন এখানে আমরা জিএলএসকে সিলেক্ট করে রিগ্রেশন রান করলে আমাদের ডিজায়ার রেজাল্ট চলে আসবে ফর এরর কারেকশন মডেল কম্পোনেন্ট মডেল। ফিক্সড ইফেক্ট মডেল অর্থাৎ লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেল ভার্সেস র্যান্ডম ইফেক্টস মডেল। দেখেন আমরা কয়েকটা ডিফারেন্স আলোচনা করব। নাম্বার ওয়ান, যদি টাইম সিরিজ অবজারভেশন ইজ লার্জ দেন নাম্বার অফ ক্রস সেকশন ইউনিট, তার মানে হলো ক্রস সেকশন ইউনিট যদি কম হয় আর টাইম সিরিজ অবজারভেশন যদি বেশি হয়, তাহলে আমাদের ফিক্সড ইফেক্ট মডেল এবং র্যান্ডম ইফেক্ট মডেলের প্যারামিটার্সের ভ্যালুগুলো বা এস্টিমেটেড প্যারামিটার্সের ভ্যালুগুলো মধ্যে পার্থক্য খুব কম পাওয়া যাবে, প্রায় ক্লোজ রেজাল্ট দেখাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যদি আমাদের ক্রস সেকশন ইউনিট টাইম সিরিজ অবজারভেশনের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের ফিক্সড ইফেক্ট মডেল অর্থাৎ লিস্ট স্কোয়ার ডামি ভেরিয়েবল মডেল উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান এরর কম্পোনেন্ট মডেল if the cross section units are not drawn randomly for larger sample, but error component model will be appropriate if it is think that the cross section unit is drawn randomly. যদি আমাদের এরর কম্পোনেন্ট অর্থাৎ র্যান্ডম এরর ইআই কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কোরিলেটেড হয়, তখন আমাদের এরর কম্পোনেন্ট মডেল বায়াসড রেজাল্ট দিবে, অন্যদিকে এই ক্ষেত্রে ফিক্সড ইফেক্ট মডেল আমাদের আনবায়াসড রেজাল্ট দিবে। দিস ইজ দ্য থার্ড ডিফারেন্স অফ ফিক্সড ইফেক্ট অ্যান্ড র্যান্ডম ইফেক্ট মডেল। ফোর্থ, যদি n ইজ গ্রেটার দেন t হয়, তার মানে ক্রস সেকশন ইউনিট ইজ গ্রেটার দেন টাইম সিরিজ অবজারভেশন, সেই ক্ষেত্রে যদি এমন হয় মডেলে এরর কম্পোনেন্ট মডেলের সমস্ত অ্যাজাম্পশনগুলোকে হোল্ড করে, তাহলে এরর কম্পোনেন্ট মডেলের এফিসিয়েন্সি বেশি হবে, অর্থাৎ এরর কম্পোনেন্ট মডেলের যে এস্টিমেশনটা হবে সেগুলো আমাদের ফিক্সড ইফেক্ট মডেলের এস্টিমেশন থেকে বেটার হবে।